নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মঙ্গলবার মানে 5ই মার্চ ইস্তফা দিলেন বিচারপতি পদ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাস্টারদা সূর্য সেনের মূর্তির নিচে সাংবাদিক বৈঠক করবেন এবং তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওখানে অভিজিৎ বাবুর বক্তব্যের প্রতিবাদ জানাবেন স্লোগান শাউটিংয়ের মাধ্যমে। এ বিষয় নিয়ে আগামী প্রতিবেদনে আমি বিস্তারিত বলবো, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করতে চাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি 19টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। আসানসোলের প্রার্থীর নাম তো ঘোষণা হয়েছিল, কিন্তু তিনি প্রার্থী পদ থেকে সরে দাঁড়িয়েছেন ব্যক্তিগত কারণের উল্লেখ করে। কিন্তু তার যে ভিডিও, সেই ভিডিও নাকি মহিলাদের প্রতি অবমাননাকর, এমনই বক্তব্য রাজ্যের শাসক দলের। বাঙালি বিদ্বেষী, মহিলা বিদ্বেষী বলে তারা দাগিয়ে দিয়েছে বিজেপিকে, এবং পবন সিং এর প্রার্থী পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত তৃণমূলের মতে বাঙালি অস্মিতার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ গুরুত্ব অনুধাবন করেই পবন সিং রণে ভঙ্গ দিয়েছেন। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যতই নারী মুক্তির কথা বলুন না কেন, বিজেপি যে আসলে বাঙালি বিরোধী, নারী বিরোধী শক্তি, পবন সিংকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার পিছনে সেই ভাবনাই কাজ করছিল বলে শাসক দলের অভিমত। বিজেপি এখন প্রার্থী খুঁজছে, কে হবে জানি না, নানা রকম নাম হাওয়ায় ভাসছে। তাহলে 19 জন প্রার্থী ময়দানে রয়েছেন যাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে তাদের জয়ের সম্ভাবনা কতটা, কজন জিততে পারেন, কজন হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়তে পারেন, আবার কজনের জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। রাজগুরু গাঙ্গুলি, যিনি ইন্ডিয়ান ভাইব্রেশনাল অ্যাস্ট্রোলজিকে ব্যবহার করে নির্বাচনের ফলাফলের প্রেডিকশন করেন, কয়েকদিন আগেই, কয়েক মাস আগেই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের নির্বাচনী ফলাফল একেবারে 100% কাছাকাছি তিনি মিলিয়ে দিয়েছিলেন। এটা একাডেমিক এক্সারসাইজ তিনি আবার করছেন। এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু তার গণনায় উঠে এসছে। নির্বাচনের এখনো দেরি আছে, তারিখ ঘোষণা হয়নি, কত দফায় ভোট হবে, বিরোধী প্রার্থী কে হবেন, অনেক রকম পট পরিবর্তন হবে। তাই আজকের যে ওনার প্রেডিকশন, সেটাই কিন্তু ফাইনাল নয়। প্রেডিকশন আগামী দিনে পরিবর্তন হতে পারে এবং সেটাই হবে, সেটাই স্বাভাবিক, কারণ অনেক কিছু ঘটা এখনো বাকি আছে। কিন্তু এই মুহূর্তের যা পরিস্থিতি, তাতে 19 জনের নাম বিজেপি প্রার্থী হিসাবে প্রকাশ করেছে। তাদের মধ্যে কারা কারা জয়ী হতে পারেন, কি বলছেন রাজগুরু গাঙ্গুলি তার ভাইব্রেশনাল অ্যাস্ট্রোলজির মাধ্যমে। কুচবিহার, নিশীথ প্রামাণিক পুনরায় জয়ী হওয়ার সম্ভাবনা। আলিপুরদুয়ার, মনোজ টিক্কা জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। যদি ওখানে জন বার্লাকে প্রার্থী হিসাবে বিজেপি রাখতো, তাহলে কিন্তু আসনটা খুব অনিশ্চিত হয়ে পড়ত। বালুরঘাট, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিপুলভাবে জিতবেন, বিপুল ভোটে জিতবেন। খগেন মুর্মু, জয়ের সম্ভাবনা উজ্জ্বল। শ্রীরূপা মিত্র চৌধুরী, তিনি কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়বেন, কাজে তো ফটো ফিনিশ হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ 50-50। রানাঘাটে জগন্নাথ সরকার, জয়ের সম্ভাবনা কিন্তু নেই। বনগাঁয় শান্তনু ঠাকুর, জয়ের সম্ভাবনা উজ্জ্বল। হাওড়ায় রথিন চক্রবর্তী সবাইকে চমকে দিতে পারেন এবার নির্বাচনে জিতে। যাদবপুরে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা
বিজেপির বুদ্ধিজীবী মহলের পরিচিত মুখ ডক্টর অনির্বাণ গাঙ্গুলির জয়ের সম্ভাবনা প্রবল যাদবপুর থেকে। কন্টাই থেকে সৌমেন্দু অধিকারীর জয়ের সম্ভাবনা প্রবল। জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া, তার কিন্তু জয়ের সম্ভাবনা প্রবল। সুভাষ সরকার, ডক্টর সুভাষ সরকার, তার জয়ের সম্ভাবনা প্রবল। তাহলে কুচবিহার, আলিপুরদুয়ার, বালুরঘাট, খগেন মুর্মুর মালদা উত্তর, বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। মালদার আর একটা কেন্দ্র সম্ভবত মালদা দক্ষিণ, শ্রীরূপা মিত্র চৌধুরী, ওটা ফোটো ফিনিশ হবে। তারপর জগন্নাথ সরকার রানাঘাট, জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। শান্তনু ঠাকুর বনগা, জয়ের সম্ভাবনা উজ্জ্বল। সৌমেন্দু অধিকারী কন্টাই, জয়ের সম্ভাবনা উজ্জ্বল। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি যাদবপুর, জয়ের সম্ভাবনা উজ্জ্বল। ডক্টর রথীন চক্রবর্তী হাওড়া, জয়ের সম্ভাবনা উজ্জ্বল। ডক্টর সুভাষ সরকার বাঁকুড়া, জয়ের সম্ভাবনা উজ্জ্বল। আমাদের পুরুলিয়ায় যিনি প্রার্থী হয়েছেন বিজেপির, তারও জয়ের সম্ভাবনা উজ্জ্বল। জ্যোতির্ময় সিং মাহাতো। লকেট চট্টোপাধ্যায়কে পরিশ্রম করতে হবে হুগলিতে। এই মুহূর্তে তিনি কিন্তু খুব সুবিধাজনক অবস্থায় নেই। সৌমিত্র খান এই মুহূর্তে কিন্তু খুব সুবিধাজনক অবস্থায় নেই বীরভূম কেন্দ্রে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ঘাটাল কেন্দ্রে ফটো ফিনিশ হবে হিরণ বনাম দেব, যদিও কিছুটা অ্যাডভান্টেজ দেবের দিকেই। নির্মল সাহা বহরমপুরে লড়াই করবেন, গৌরীশঙ্কর ঘোষ লড়াই করবেন, কিন্তু তাদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল নয়। একই রকম উজ্জ্বল নয় বোলপুরে বিজেপির প্রার্থীর জয়ের সম্ভাবনা। বাকি প্রার্থীদের নাম ঘোষিত হলে তখন আর একবার ভাইব্রেশনাল অ্যাস্ট্রোলজির মাধ্যমে রাজগুরু গাঙ্গুলি প্রেডিকশন করবেন, এবং সমস্ত দলের প্রার্থী তালিকা প্রকাশিত হলে আর একবার উনি প্রেডিকশন করবেন পশ্চিমবঙ্গের 42টা আসন নিয়ে। কেউ যদি ওনার সঙ্গে কথা বলতে চান তাহলে 9830916372 এই নাম্বারে ফোন করবেন। আপনাদের মোবাইলের স্ক্রিনে আপনারা দেখতে পাবেন রাজগুরু গাঙ্গুলির ফোন নাম্বার 9830916372। কারোর যদি কোনো রকম প্রশ্ন থাকে, কিভাবে তিনি করেছেন জানতে চান, আপনার নিজেদের কিছু যদি প্রশ্ন থাকে, ওনাকে ফোন করে যোগাযোগ করতে পারেন। তমলুক কেন্দ্রে রচনা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এক প্রকার নিশ্চিত। তৃণমূলের টিকিটেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। রচনা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী ময়দানে নামানোর পিছনে যার ভূমিকা উল্লেখযোগ্য তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। কার্তিক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রচনা দেখা করেছিলেন। তারপর দিদি নাম্বার 1-এ মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেছিলেন। দমদম এবং ব্যারাকপুর নিয়ে তৃণমূলের প্রার্থী কি হবেন জট অব্যাহত। অর্জুন সিংকে তৃণমূলের একটা অংশ দমদমে পাঠাতে চাইছেন, সৌগত রায়কে ব্যারাকপুরে। অর্জুন সিং বলছেন আমি ব্যারাকপুর ছাড়বো না। মিমি মোটামুটি আপনার নিশ্চিত হয়ে গেছেন হুগলিতে লকেটের বিরুদ্ধে লড়বেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তৃণমূলের প্রার্থী তালিকায় আরো কিছু চমক থাকতে পারে। মালা রায় শেষ পর্যন্ত টিকিট পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে। যাদবপুরের অনির্বাণ গাঙ্গুলির বিরুদ্ধে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন? সুভাষিস চক্রবর্তী নাকি ঋতব্রত নাকি অন্য কেউ, সেটা নিয়েও প্রশ্ন আছে। শোনা যাচ্ছে সায়নী ঘোষের নাম। তবে ওখানে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের জয়ের সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করছেন রাজগুরু গাঙ্গুলি তার ভাইব্রেশনাল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির মাধ্যমে।
তাপস রায় পদত্যাগ করেছেন। আপনি ভাবুন, কুণাল ঘোষ, কুণালদা আমাদের পেশারই লোক, আমার থেকে অনেকটাই সিনিয়র, বছর 5 ট্যাগ তো হবেই। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মুখে যা আসে তাই বলে আক্রমণ করেছেন, বিজেপির দালাল বলেছেন, নিজের স্বার্থ বোঝে এটা বলেছেন, গ্রুপবাজ বলেছেন, রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত বলেছেন, ইডিকে চিঠি দিয়েছেন ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজাকশন খতিয়ে দেখার জন্য। ৭৯ বছরের বৃদ্ধ বলেছেন সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কুণাল গিয়ে চা খেলেন। জলবরা সন্দেশ, ফিশ ফ্রাই, নাড়ু, নয়না বন্দ্যোপাধ্যায় ছিল, অতীতের নাকি স্মৃতিচারণ হয়েছে। আচ্ছা, আপনাকে কেউ যদি এই ধরনের ভাষায় আক্রমণ করেন, তারপর তিনি আপনাকে আমন্ত্রণ জানালেন, ভাই এসো চা খাই, আপনি যাবেন? ন্যূনতম আত্মসম্মান বোধ কোনো মানুষের থাকলে পরে তিনি আমন্ত্রণ গ্রহণ করে যেতে পারেন? ৭৯ বছরের সাংসদ বলিহারি, তাকে যা মুখে আসে তাই বলে আক্রমণ করেছেন কুণাল বাবু, আবার তিনি ফোন করে তাকে চা পানে আমন্ত্রণ জানাচ্ছেন। সুবিধাবাদী রাজনীতির চরম পরিচয়। আচ্ছা, শব্দ তো ব্রহ্ম, শব্দ একবার বেরিয়ে গেলে তা ফেরানো যায় না। কুণাল ঘোষ যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু তার মুখ থেকে বেরিয়ে গেছে, ফেরাতে পারবেন না। তিনি যতই ব্যাখ্যা দিন, একই পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেনাপতি, মমতা নেত্রী, একই পরিবারের মধ্যে আমরা আছি, এইসব বলে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করতেই পারেন, ববি ভুলবে না, চিরে ভিজবে না। কারণ কুণাল বাবুর শুধু বিগত কয়েকদিনের নয়, অনেক দিন ধরেই তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অনেক কথা বলেছেন। এখন তাপস রায় বেরিয়ে গিয়েছেন, সবকিছু ঠিক থাকলে তাপস রায় উত্তর কলকাতা কেন্দ্রে বিজেপির প্রার্থী হবেন, সুদীপ বাবুর সঙ্গে লড়াই হবে। সুদীপ বাবু এখন প্যাঁচে পড়ে আবার কুণাল বাবুর সঙ্গে মিটমাট করতে চাইছেন। কুণাল বাবুকেও নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আর তো কিছু করার নেই, সুদীপ দাই প্রার্থী হচ্ছেন, তাই প্রার্থীর পক্ষে তো নামতেই হবে, নইলে তো সমূহ বিপদ। তাই একটা মিটমাট করার চেষ্টা, কিন্তু সম্পর্কের যে ফাটল, সেই ফাটলটা অত্যন্ত গভীর। সুদীপ বন্দ্যোপাধ্যায় যে স্বার্থপর, যে ধান্দাবাজ, কারোর জন্য কিছু করেন না, একটা স্কুলে ভর্তি পর্যন্ত কাউকে করে দেন না, এটা সবাই জানেন, তৃণমূলের লোকজনও জানে, তার বিরোধীরা জানেন, পাড়াপড়শিরাও জানেন। এবং তিনি কনস্টিটিউয়েন্সি নার্স করেন না। কলকাতা উত্তর পূর্ব বলে একটা কেন্দ্র ছিল যেখানে অজিতদা দীর্ঘদিন জিতেছেন, অজিত পাঁজার কনস্টিটিউয়েন্সি নার্স করার একটা দৃষ্টান্ত তৈরি করেছেন। সুদীপ তার ধারে কাছ দিয়েও যান না, কিন্তু ওই সংসদে যেতে হবে। আবার একটা প্রশ্ন মাঝে মধ্যে মাথায় আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যদি এতই প্রয়োজন হয়, তিনি রাজ্যসভায় পাঠাতে পারতেন তো। তার তো সুদীপকে সংসদে পাঠানো নিয়ে কথা, সুদীপের মাধ্যমে নাকি তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখেন। তার লোকসভায় অন্য কাউকে প্রার্থী করতে পারতেন। সুদীপকে লোকসভাতেই প্রার্থী করতে হবে, লোকসভাতেই জিতিয়ে আনতে হবে, এরকম জেদ কেন? তাহলে তো ব্যাপারটা এই পর্যায়ে যেত না, কাদা ছোড়াছড়ি এই পর্যায়ে হতো না। তাপস রায়ও শেষ পর্যন্ত হয়তো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেন। কুণাল ঘোষ যে সমস্ত ভাষা ব্যবহার করেছেন সুদীপের বিরুদ্ধে, তারপরেও তিনি চা পানের নিমন্ত্রণে গেলেন, নিমন্ত্রণ গ্রহণ করলেন, নাড়ু ফিশ ফ্রাইয়ের প্রশংসা করলেন। সুদীপ আবার ফোন করে কুণালকে আমন্ত্রণ জানালেন। মানুষগুলোর প্রকৃত স্বরূপ জনগণের সামনে উদ্ঘাটিত হচ্ছে। তাদের এই বিবিধ কার্যপদ্ধতি দেখে মানুষ বুঝছেন যে এরা নিখাদ ধান্দাবাজ। সকালে এক কথা বলবেন, বিকালে আর এক কাজ করবেন। বিশ্বাসযোগ্যতা বলে আর কিছু মাত্র অবশিষ্ট নেই এদের। মানুষ কিন্তু এগুলো দেখছে, বুঝছে। যতই সংবাদ মাধ্যমের সামনে নানা রকম কথা বলে বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, মানুষকে বোকা বানাবার চেষ্টা করুন, মানুষকে অত বোকা ভাববেন না।
আপনি সুব্রত বক্সির শোকজের চিঠি পেলেন কুণাল বাবু, তাপস রায়ের বাড়িতে তাপস বাবুকে বোঝাতে এসছিলেন। আবার আপনি চলে গেলেন রাত্রিবেলা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, संगमे मोहम्मद रफीर गान गाइलेन, ये मेरा प्रेम पत्र पढ़कर तुम नाराज ना होना, तुम मेरी जिंदगी हो, तुम मेरी बंदगी हो। আমি জানি না এই অলিক কুনট্ট আদৌ বন্ধ হবে কিনা।